বকটুই এত লোকে পুড়িয়ে মারা হলো, তথ্য কোথায়? তারা ওটা কী ছিল? তারা তো আগুনে ঝাঁপ দেয়নি, পুড়িয়ে মারা হয়েছে। হত্যা ছিল, কোথায় সেটা? সে তথ্য কোথায়? সেটা হচ্ছে পলিটিক্যাল মার্ডার। রাজনৈতিক শতাংশ অ্যাসিড অ্যাটাকের ঘটনা ঘটেছে বাংলায়। এরপরেও বলবো, আমার বাংলায় শান্তির দক্ষিণা বাতাস বইছে। নারী ও শিশু পাচারেও সসম্মানে প্রথম স্থান অধিকার করেছে আমার সোনার বাংলা। গত 5 বছরে 1,70,000 মহিলা নিখোঁজ। এক অ্যাসিড অ্যাটাক। পশ্চিমবঙ্গ লাস্ট 5 ইয়ার্সে নাম্বার 1। গত বছর ছিল 34, এবারে 48। 40% বেড়েছে। নারী এবং শিশু পাচারে পশ্চিমবঙ্গ নাম্বার 1। এই দুটো ক্রাইম হেড দেখেই আপনি বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে ক্রাইম স্ট্যাটিস্টিক্স কীভাবে ম্যানুপুলেট হয়। নিখোঁজ কেন্দ্র সরকারের বঞ্চনায় জেরবার বাংলা। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর। উত্তর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দিল্লি যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যে প্রদীপের তলাতেই অন্ধকার, কেন্দ্রের ছিদ্র খুঁজতে গিয়ে নিজেদের চালনির রূপটি ফের আরও একবার প্রকাশ পেল। বাংলার বঞ্চনার উদাহরণ আলাদা করে বেছে নিতে গেলে ঠক বাজতে গা উজাড় হবে। তবুও দু একটা উদাহরণ তুলে ধরা যাক। মালদার চাচল এলাকা চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শত শত বৃদ্ধ বৃদ্ধা ভাতা পাচ্ছেন না। নিজেদের মতো করে সরকারি দরজায় কড়া নেড়েছেন বারবার, কিন্তু উত্তর মেলেনি। অভিযোগ, পুকুর চুরি করছেন পঞ্চায়েত সদস্য, ব্লক প্রশাসনের কর্মচারীরা। উৎকোচ তত্ত্বে মুজেছে মন। মানবিক মুখ্যমন্ত্রী বারবার সচেতন করে দিয়েছেন বটে, কিন্তু ঘুষ বর্তমানে ক্রনিক অসুখের মতো জাঁকিয়ে বসেছে বাংলার বুকে। বঞ্চিত মানুষগুলি প্রশ্ন রেখেছেন প্রশাসনের কাছে। বানারহাটের রঞ্জিতা মজুমদারের গল্পটাও অনেকটা একই রকম। বৃদ্ধার বয়স 80,
প্লাস্টিকের ছাউনি, পাটকাঠির বেড়ায় ঘর, শীতের কাঁথা, বর্ষার ছাতা বৃদ্ধার কাছে বাহুল্য মাত্র। তাকেও ভাতা দিতে অনীহা প্রশাসনের। দুয়ারে মৃত্যু আসেনি এখনো, তবে সরকারি হিসেবে তিনি মৃত, তাই মিলছে না ভাতা। বৃদ্ধার খালি পেটের উপন্যাসের শেষ দৃশ্য কি হতে চলেছে নির্ভর করছে প্রশাসনের হাতে। কিন্তু প্রশাসন ঘুমোচ্ছে, সরকার চলছে ভোটের সমীকরণে। সোনার বাংলা, দুর্নীতি এখানে বঞ্চনার সহদর। রাজপথে বিষ খেয়ে মস্তক মুন্ডন করে দুর্নীতির তর্পণ করে শিক্ষিত বেকার। অন্যদিকে ক্যান্টিন প্লেসে আলাদা বসিয়ে জামাই আদরে সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের বিরুদ্ধে। গোটা ঘটনা অন্তর্জালে তুলে ধরেছেন কলেজেরই এক অধ্যাপক। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। এরকম হাজার হাজার উদাহরণ তৈরি হচ্ছে বাংলায়। বঞ্চনা, দুর্নীতির ধাত্রীভূমি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছে বাংলা। পরিবর্তনের রাজ্য আজ পরিণত হয়েছে নেই রাজ্যে। এখানে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, ভাতা সবেতেই শুধু বঞ্চনা আর বঞ্চনা। নজর ঘোরাতে মরশুম বদলের সময় আঙুল ওঠে কেন্দ্রের দিকে। ভোটের সমীকরণে চলে অভিযোগের শক্তি শেলে বৈতরণী পেরোনোর চেষ্টা। ক্যালকাটা নিউজ। সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে জট এখনো অব্যাহত। এখনো এসএসকেএমে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ। ফলে ইডির পক্ষে এখনো কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি। সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনের বাইরে রয়েছেন দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সূত্রের খবর, ইডির তরফ থেকে কথা বলা হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোনো সদুত্তর। তবে তার কেবিনে কে ঢুকছেন বেরোচ্ছেন তার সমস্তটাই নজর রাখছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত আগস্ট মাসের শেষের দিক থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন কাকু। সেই থেকে আর জেলমুখ হননি তিনি। কিন্তু ঠিক কি হয়েছে কাকুর, তিনি কতটা অসুস্থ আর কতদিন হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটতেই চাইছে না। গ্রেফতার হওয়ার পর কতদিন তিনি জেলে থেকেছেন তা হাতে গুনে বলা যায়। প্রায় 5 থেকে 5.5 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন। গ্রেফতার হওয়ার কিছুদিন পর থেকেই অসুস্থ বোধ করেন সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তখনই তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিলেন তার অস্ত্রোপচার প্রয়োজন। সুজয় কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী বেসরকারি হাসপাতালে করা হয় তার অপারেশন। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। জেলে ফেরার পরই ফের সুজয় কৃষ্ণ জানান তার বুকে ব্যথা শুরু হয়েছে। গত আগস্ট মাসের শেষের দিকে ফের এসএসকেএমে ভর্তি করা হয় তাকে। সেই থেকে আর জেলে ফেরেননি সুজয় কৃষ্ণ। গত 8ই ডিসেম্বর আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল ইডি। জোকা ইএসআই হাসপাতালে গঠন করা মেডিকেল বোর্ডের সদস্য ও অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএম হাসপাতালে হাজির হন ইডি গোয়েন্দারা। কিন্তু এসে দেখেন 7ই ডিসেম্বর গভীর রাতে সুজয় কৃষ্ণকে কার্ডিওলজি বিভাগের আইসিসিউতে ভর্তি করা হয়েছে। সারা দিন চেষ্টা করেও কাকুকে এসএসকেএম থেকে বার করতে না পেরে ফিরে যান ইডি গোয়েন্দারা। আমরা দেখলাম বেশ কিছুটা জলঘোলা হলো, চরম নাটকীয় পরিস্থিতি দাঁড়ালো। তার কারণ ইডির তরফ থেকে যে 5G অ্যাম্বুলেন্স আনা হলো, তারপরেও সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়ে যেতে পারলেন না ইডির আধিকারিকরা জোকা ইএসআইতে। এদিকে শনিবারও ইডি আধিকারিকরা এসএসকেএমে এসে এমএসভিপির সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতাল চত্বর। হাসপাতাল সূত্রে খবর, সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল থাকলেও তাকে এখনই স্থানান্তর করা সম্ভব নয়। এবং গতকালকেও আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে রীতিমতো এসএসকেএম চত্বর মুড়ে ফেলা হলো। ইডির একজন আধিকারিক এলেন, তিনি এসে এমএসভিপির সঙ্গে কথাও বললেন। কিন্তু তারপরে যেটা ইডি সূত্রে জানতে পারা গেল যে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা খোলা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি নিয়ে যখন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা কথা বলেন এমএসভিপির সঙ্গে, সেক্ষেত্রে তারা জানতে পারেন যে সুজয় কৃষ্ণ ভদ্র আপাতত স্থিতিশীল থাকলেও বা স্টেবল থাকলেও তাকে এই মুহূর্তে ট্রান্সফার কোনোভাবেই করা যাবে না। এখানেই প্রশ্ন উঠছে হাসপাতালের অবস্থান নিয়ে। কেন কাকুকে এত আড়ালে আবডালে রাখা হচ্ছে?
কেন স্থিতিশীল অবস্থার পরও তাকে স্থানান্তর করা যাবে না বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানেই প্রশ্ন বা এখানেই একটা সন্দেহ দানা বাজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে। তার কারণ তারা আগেই জানিয়েছেন বা আদালতে তারা জানিয়েছেন, ইডির আইনজীবী বলেছেন যে এসএসকেএম এর ওপর তাদের কোনো ভরসা নেই। অর্থাৎ কেন বারংবার সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়ালে এবং আবডালে রাখা হচ্ছে। এর আগে 7ই ডিসেম্বর গভীর রাতে কাকুর শারীরিক অবস্থার অবনতি হয় বলে তাকে আইসিসিউতে ভর্তি করেন এসএসকেএম চিকিৎসকরা। আইসিসিউর 18 নম্বর বেডে ভর্তি করা হয় তাকে, কিন্তু ওই বেড শিশুদের জন্য সংরক্ষিত। কেন শিশুদের জন্য সংরক্ষিত বেডে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভর্তি করা হলো, এই নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএম এর যে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে কাকু রয়েছে, সেই বোর্ড এখনো তাকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে কি ওপর মহলের চাপেই কাকুকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এসএসকেএম কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। বা গতকাল আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে ইডির আধিকারিকরা যখন কথা বলেন এমএসভিপির সঙ্গে বা এসএসকেএম এ যারা রয়েছেন, যে সমস্ত চিকিৎসকের আন্ডারে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের তরফ থেকে জানানো হয় যে আইসিসিইউ থেকে তাকে কেবিনে ট্রান্সফার করা হলেও এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার প্যারামিটার সেই অর্থে উন্নতিকরণ হয়নি যে তাকে জোকা ইএসআইতে ট্রান্সফার করা যেতে পারে। এক্ষেত্রে তারা যেটা মনে করছেন বা এসএসকেএম এর তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্রের বাইপাস সার্জারি হয়েছে, ফলে এই মুহূর্তে তাকে যদি জোকা ইএসআইতে ট্রান্সফার করা হয় বা নিয়ে যাওয়া হয়, তাহলে তার শরীরে বেশ কিছু প্যারামিটার আপ অ্যান্ড ডাউন হতে পারে, হার্টে বেশ কিছু প্রবলেম হতে পারে, তার মানসিক চাপ বাড়তে পারে, তার জেরে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সেই একটা আশঙ্কা থেকেই তারা মূলত এখনো পর্যন্ত এসএসকেএম কর্তৃপক্ষ বা এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা যে মেডিকেল বোর্ডে আন্ডারে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন, তারা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বা পারমিশন দিতে পারছেন না সুজয় কৃষ্ণ ভদ্রকে ট্রান্সফার করার ক্ষেত্রে। এদিকে ইডি আধিকারিকরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য। এর আগেও ইডি কর্তারা এসএসকেএম এ এসে খোঁজ নেন, কাকুর ঠিক কি হয়েছে তা জানতে চান। গত মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করে এসএসকেএম এর সেকেন্ড ফ্লোরের 1 নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এসএসকেএম হাসপাতালের তরফ থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের যাবতীয় মেডিকেল রিপোর্ট ইডির হাতে হস্তান্তর করা হয়। ইডির তরফ থেকে সেই রিপোর্ট দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের হাতে পাঠানো হয়। এই মেডিকেল রিপোর্ট তদন্তকারী আধিকারিকরা দেখবেন এবং বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেই ইডি সূত্রের খবর। ইডির আধিকারিকরা একেবারে মরিয়া সুজয় কৃষ্ণ ভদ্রকে যত তাড়াতাড়ি সম্ভব এসএসকেএম থেকে নিয়ে যাওয়া যাতে সম্ভব হয়। এক্ষেত্রে বিরোধীরা বলছেন যে বারংবার, যেহেতু আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে যতই এই ডামাডোল থাকুক না কেন, যতই তারা স্বাস্থ্য দপ্তর বা এমএসভিপি বা এসএসকেএম এ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুক না কেন, তারা অভিযোগ করছেন যে একেবারে মাথা থেকে, ওপর মহল থেকে বা একদম গোড়ার দিক থেকে কিন্তু বিষয়টা সেটেলমেন্টের জায়গায় এসেছে এবং সেই জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়ালে এবং আবডালে রাখা হচ্ছে এসএসকেএম এই দীর্ঘদিন ধরে কার্ডিওলজি বিভাগে ভর্তি রেখে। ফলে স্বাভাবিকভাবেই ইডির আধিকারিকরা আজকে রবিবার, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, যে আগামীকাল অর্থাৎ সোমবার দিন তারা কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন যে কবে সুজয় কৃষ্ণ ভদ্রকে যত দ্রুততার সহিত নিয়ে যাওয়া যায় জোকা ইএসআইতে। এই মুহূর্তে ভয়েস স্যাম্পল টেস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থমকে রয়েছে ইডির তদন্ত। এদিকে আদালতের ডেডলাইনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত। তবে কি এই পরিস্থিতিতে ইডি আবারও হাসপাতালের এই টালবাহানাকে আদালতের দৃষ্টির গোচরে আনবে? আদালতকে কি তদন্তকারী সংস্থা জানাবে সুস্থ হওয়ার পরও ফিট সার্টিফিকেট দিয়ে ছাড়া হচ্ছে না কাকুকে? সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন এত জামাই আদর করে রাখা হয়েছে এসএসকেএম এ? দলের কোনো পদে না থেকেও, রাজ্যের কোনো মন্ত্রী না হয়েও কোন রহস্য বলে তিনি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন? কার সঙ্গে তার ঘনিষ্ঠতা, কার কোম্পানির দায়িত্বে তিনি ছিলেন তা এখন আর কারোর অজানা নয়। তবে কি সেই ছত্র ছায়াতেই বারবার পার পেয়ে যাচ্ছেন কাকু? তা নিয়েও উঠছে প্রশ্ন। যেহেতু ইডি এখনো বদ্ধপরিকর যে খুব শীঘ্রই সুজয় কৃষ্ণ ভদ্রকে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য নিয়ে যেতে হবে জোকা ইএসআইতে, কেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বারংবার বাধা প্রদান করছে এই বিষয়ের ক্ষেত্রে? ফলে ভবিষ্যতে তারা ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলেই এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।